সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা তোমাদের সারা বাংলাদেশ ব্যাপী নবম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষা চলছে। এই উদ্দেশ্যে তোমাদের যে প্রথম 5টি রসায়ন অধ্যায় আছে, সেই অধ্যায়ের উপর আমরা সৃজনশীল নিয়ে আলোচনা করতে চাই। আমি আশা করি তোমরা যদি এগুলো দেখে যেতে পারো, তোমরা অবশ্যই এগুলো থেকেই তোমাদের ইন্টারনাল পরীক্ষা আছে, ইভেন তোমাদের ক্লাস 10-এ উঠেও যে সকল পরীক্ষা হবে এবং ফাইনাল এক্সাম তোমাদের এসএসসি পরীক্ষাতেও তোমরা এগুলোই কমন পাবে। তাহলে দেরি না করে আজকে আমাদের পর্ব শুরু করতে চাই। দেখো, প্রথমেই আমাদের দ্বিতীয় অধ্যায়। তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে যে প্রথম অধ্যায় থেকে কি সৃজনশীল হবে না বা আসে না? তাহলে কি? প্রথম অধ্যায়টা হলো রসায়নের ধারণা। এই অধ্যায় থেকে সাধারণত আমরা দেখেছি, আমি আমার চাকরি জীবনে খুব রিয়ার এখান থেকে সৃজনশীল এসেছে। তবে যেহেতু সৃজনশীল এখান থেকে কম আসে বা আসে না, সেই ক্ষেত্রে এখান থেকে কিন্তু তোমাদের এমসিকিউ, তোমাদের জ্ঞানমূলক ক নাম্বার কোশ্চেন প্লাস অনুধাবন, অর্থাৎ খ নাম্বার 2 নম্বরের কোশ্চেন এগুলো এসে থাকে। সেগুলো কি কোশ্চেন হতে পারে? সেখান থেকে হতে পারে সংকর কাকে বলে, হতে পারে রসায়ন কাকে বলে, হতে পারে তোমাদের এখান থেকে কাঁচা আম টক পাকলে মিষ্টি লাগে কেন, রসায়নের বিভিন্ন গবেষণার জন্য যে বিভিন্ন ধাপ আছে সেই ধাপগুলো বর্ণনা করো, আলকেমি কি, এই সকল কোশ্চেন সাধারণত এখান থেকে এসে থাকে। তবে এখান থেকে বেশি কোশ্চেন আসে না, তাই আমি এটার সৃজনশীল নিয়ে আলোচনা করব না। আমাদের যে এমসিকিউ আলোচনা করব সেখান থেকে কি কি আসবে সেখানে ইন ডিটেলস তোমরা পেয়ে যাবে। দ্বিতীয় অধ্যায় পদার্থের অবস্থা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অধ্যায়। এই অধ্যায় থেকে প্রতি বছরই একটি সৃজনশীল এসে থাকে। আমি একটু রিসার্চ করে দেখেছি, এখান থেকে 2 ধরনের সৃজনশীলই সাধারণত এসে থাকে, তাই আমি 2টা সৃজনশীল তোমাদের জন্য সিলেক্ট করেছি। দেখো, প্রথম সৃজনশীল, একটি নল দেওয়া হয়েছে। এই নলের এ প্রান্ত এবং বি প্রান্ত, এ প্রান্ত দিয়ে প্রবেশ করছে HCl গ্যাস এবং বি প্রান্ত দিয়ে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড তথা অ্যামোনিয়া গ্যাস প্রবেশ করতেছে। নলের দৈর্ঘ্য দেওয়া আছে 60 সেন্টিমিটার এবং এ প্রান্তের নিকটে সাদা ধোঁয়া সৃষ্টি হয়েছে কার? অ্যামোনিয়াম ক্লোরাইড, নিশাদলের। 1 নম্বর কোশ্চেন, 1 নং উদ্দীপকের পরিবর্তন কোন ধরনের পরিবর্তন? অর্থাৎ এখানে HCl আর এখানে অ্যামোনিয়া আসবে, এখানে যে বিক্রিয়া সম্পাদন হবে এই বিক্রিয়া কোন ধরনের পরিবর্তন ঘটেছে? এখানে ভৌত পরিবর্তন নাকি রাসায়নিক পরিবর্তন? এটা আলোচনা এখানে করবে। এই বিষয়গুলো আমি যখন সলভ ক্লাস দিব তখন আমি ইন ডিটেইলস একটু আলোচনা করব। এখন আমি কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে বলতে চাই। দ্বিতীয় কোশ্চেন, 1 নং উদ্দীপকের এ এর নিকট সাদা ধোঁয়া সৃষ্টি হলো কেন? অর্থাৎ এ প্রান্তের নিকট কেন, এই যে দেখো নিকটে সাদা ধোঁয়া সৃষ্টি হলো কেন? বি প্রান্ত থেকে অনেক দূরে কিন্তু সাদা ধোঁয়াটা সৃষ্টি হয়েছে কেন? এটা তোমার ব্যাপনের যে সূত্রটা আছে, সূত্র প্রয়োগ করে এটা ব্যবহার করতে হবে। আমরা জানি HCl এর আণবিক ভর অনেক বেশি, অ্যামোনিয়ার আণবিক ভর কম। যেটার আণবিক ভর বেশি সেটার ব্যাপন হার কম। যেহেতু HCl এর ব্যাপন হার কম, সে বেশি দৌড়াতে পারে নাই, অর্থাৎ এখানে এরা পরস্পর মিলিত হয়েছে, মিলিত হয়ে NH4Cl এর সাদা ধোঁয়া সৃষ্টি হয়েছে। থার্ড কোশ্চেন, এ ও বি যৌগের মধ্যে কোনটির ব্যাপন হার বেশি? এ আর বি। অর্থাৎ তুমি দেখো এখানে কিন্তু এই যে তৃতীয় নম্বর কোশ্চেনের উত্তর এবং এই তৃতীয় নম্বর কোশ্চেনের উত্তরের প্যাটার্ন একই, কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন টাইপে আসছে দেখে আমি এটা দিয়েছি। এটার উত্তর এটা উত্তর একই হয়ে যাবে। এ এবং বি গ্যাসের মধ্যে কোনটি ব্যাপন হার বেশি? ইতিমধ্যে কিন্তু আমি বলে ফেলেছি। এখানে অ্যামোনিয়া যে প্রবেশ করতেছে বি প্রান্ত দিয়ে, অ্যামোনিয়ার আণবিক ভর কম, তাই এর ব্যাপন হার বেশি। HCl এর আণবিক ভর বেশি, তাই এর ব্যাপন হার কম। দেখো লাস্ট ওয়ান, 2 নং উদ্দীপকের যৌগটির ব্যাপন সম্ভব ব্যাখ্যা করো। 2 নং উদ্দীপকে তোমার দেখো দেওয়া আছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, কঠিন অবস্থা দেওয়া আছে। আমরা ব্যাপনের সংজ্ঞা পড়েছি, কঠিন তরল এবং বায়বীয় অবস্থায় ব্যাপন সম্ভব, কিন্তু নিঃসরণ শুধুমাত্র গ্যাসিয়াস স্টেটের জন্য কিন্তু প্রযোজ্য হয়। এখন দেখো এরকম একটি উদ্দীপক দেওয়া হয়েছে, কঠিন স্টেট দেওয়া হয়েছে, এখানে অবস্থা সলিড ফর্ম পটাশিয়াম পারম্যাঙ্গানেট,
অবশ্যই এখানে এর ব্যাপন সম্ভব। যদি তুমি পানি দাও এখানে, দেখবা এটা কি হয়ে যাবে, সমস্ত গ্লাসে এটা গলে ছড়িয়ে যাবে। এটার নামই হলো কিন্তু ব্যাপন, অর্থাৎ এখানে ব্যাপন সম্ভব। এই ধরনের একটা সৃজনশীল এখানে আসবে। তুমি বলতে পারো স্যার সৃজনশীল এখানে এই সৃজনশীলটাই আসবে? এখানে কিন্তু 4-5টা সৃজনশীলের কম্বিনেশন করা হয়েছে। অর্থাৎ এখানে এটা যদি পড়ো, এখানে এই প্যাটার্নের সৃজনশীলে আছে। এখানে তোমাদের ইন্টারনাল পরীক্ষা, ইভেন তোমাদের ফাইনাল এক্সাম, এসএসসি পরীক্ষায় এটাই আসবে। নেক্সট দেখো আরেক ধরনের সৃজনশীল প্যাটার্ন, সেটা হলো তোমরা জানো বরফ গলনের তাপ প্রদানের বক্ররেখা, আরেকটি হলো ঊর্ধ্বপাতনের ক্ষেত্রে তাপ প্রদানের বক্ররেখা। অর্থাৎ আমি যদি একটি কঠিন পদার্থকে তাপ দিই তরল হয়, তরলকে যদি তুমি আরো তাপ দাও বাষ্প হয়, এটা একটা ফেনোমিনা। আরেকটি হলো কিছু কিছু পদার্থ আছে তাপ দেওয়ার সাথে তরল না হয়ে সরাসরি বাষ্প হয়ে যায়, এটাকে বলে ঊর্ধ্বপাতন। এই দুই ধরনের বক্ররেখার মধ্যে একটা তোমাদের আসবেই। আমি এখানে যে সৃজনশীলটা নিয়েছি নর্মাল ফেনোমেনা, অর্থাৎ কঠিনকে তাপ দিবা হবে তরল, তরলকে তাপ দিবা হবে বাষ্প, এটা ফলো করে এরকম একটি বক্ররেখা নিয়েছি যেটা তাপ প্রদানের বক্ররেখা। এক্স অক্ষ বরাবর সময়, ওয়াই অক্ষ বরাবর তোমার তাপমাত্রা গিয়েছে। এখানে দেখো প্রথম কোশ্চেনটাই উদ্দীপকের বক্ররেখাটি বর্ণনা করো। উদ্দীপকের বক্ররেখাটি বর্ণনা করব, সিম্পল কোশ্চেন। দেন দেখো এ ও এফ বিন্দুতে অণুসমূহের আন্তঃকণা আণবিক শক্তি ও আন্তঃকণা গতিশক্তি এ আর এফ বিন্দুতে, অর্থাৎ দেখো এই এফ বিন্দুতে কিন্তু তাপমাত্রা ধীরে ধীরে বেড়েছে এবং এফ বিন্দুতে কিন্তু কণাগুলো গতিশক্তি অনেক বেশি, এবং এ বিন্দুতে কিন্তু কঠিন ফর্মে থাকবে, এখানে গতিশক্তি খুব কম। এটা কম্পারিজন করতে বলছে। আর বলছে এ এবং এফ বিন্দুতে আন্তঃকণা শক্তি, অর্থাৎ কণাগুলোর মধ্যে শক্তি কোথায় বেশি। তুমি জানো কঠিন অবস্থায় কিন্তু কণাগুলোর মধ্যে গতিশক্তি, তোমার আন্তঃকণা যে শক্তিটা থাকে অত্যন্ত সুদৃঢ়। তাই এই অবস্থানে যেহেতু কঠিন ফর্ম, সেহেতু আন্তঃকণা শক্তি থাকবে বেশি, আর এফ অবস্থানে আন্তঃকণা শক্তি থাকবে কম। এটা কম্পারিজন করতে বলেছে। তারপরে বলেছে NH4Cl এর ক্ষেত্রে তাপ প্রদান ও শীতলীকরণ বক্ররেখা একই হবে কিনা। NH4Cl এর ক্ষেত্রে কিন্তু তাপ প্রদান এবং শীতলীকরণ বক্ররেখা একই হবে না, কারণ এটা হলো নরমাল ফেনোমেনাতে, তোমাদের আগেই বলেছি। ওইটা দিতে ঊর্ধ্বপাতনের ক্ষেত্রে তোমার তাপ প্রদান এবং শীতলীকরণের বক্ররেখা একে ব্যাখ্যা করতে হবে। এখন এখান থেকে ক নম্বরের কোশ্চেন কি আসে এই চ্যাপ্টার থেকে, তোমার আসে ব্যাপন কাকে বলে, নিঃসরণ কাকে বলে, স্ফুটন স্ফুটনাঙ্ক, গলন গলনাঙ্ক, পাতন ঊর্ধ্বপাতন, কণার গতিতত্ত্ব, এগুলো আলোচনা আমরা করবো, অর্থাৎ পড়ে নিব। এরপর দেখো খ নাম্বার অনুধাবনমূলক কোশ্চেন কি হতে পারে, কাঁচা আম টক পাকলে মিষ্টি লাগে কেন, মোমবাতির দহন কোন ধরনের পরিবর্তন ব্যাখ্যা করো, CH4 কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন বিউটেন, এটা নাম হলো তোমার প্রোপেন, এদের কার ব্যাপন হার বেশি তুলনা করো। এরকম তোমরা একটা কোশ্চেন করে নেবে, যেটা এখানে আমরা থিওরিতে করে নিয়েছি। এখানে দেখো এই যে কোশ্চেন এ ও বি যোগের মধ্যে কোনটি ব্যাপন হার বেশি, এইভাবে সেম কোশ্চেন এটা। এরপর লাস্ট কোশ্চেন হলো NH4Cl কে ঊর্ধ্বপাতন বলা হয় কেন। তোমরা দেখবে তোমাদের টেক্সট বইয়ে ঊর্ধ্বপাতনের অনেকগুলো এক্সাম্পল দেওয়া আছে, সেখানে আছে নিশাদল, কঠিন কার্বন ডাইঅক্সাইড, ক্যালসিয়াম ক্লোরাইড, কর্পূর, এই যে কোনো একটি যদি আসে এদেরকে ঊর্ধ্বপাতন বস্তু বলা হয়, কারণ উত্তর কিন্তু একই হবে। এই হলো তোমাদের এই বইয়ে যত কন্টেন্ট আছে, সকল কন্টেন্ট এটুকু পড়লে এনাফ ইজ এনাফ। তোমরা এগুলো পড়ে যাবে এবং মোটামুটি আমি শিওর একেবারে 95 থেকে 100% ফোন করে, আশা করি এগুলো তোমরা বুঝতে পেরেছ। এখন তৃতীয় অধ্যায়, নাম কি, পদার্থের গঠন। এই অধ্যায়টাও খুব ইম্পর্টেন্ট। এই অধ্যায় থেকে কোশ্চেন অবশ্যই বোর্ড পরীক্ষায় আসে। এখন এই অধ্যায় থেকে দেখো আমি 3টি সৃজনশীল আমি অনেক চিন্তা ভাবনা করে সেট আপ করেছি। এই 3টি সৃজনশীল যদি তুমি পড়ো, তুমি একদম এসএসসি পরীক্ষা পর্যন্ত কোনো ধরনের টেনশন করতে হবে না। আমি ড্যাম শিওর এখান থেকে তুমি পাবে, কিন্তু ক্লিয়ার আইডিয়া থাকা লাগবে। এখন 100% এইভাবেই যে একেবারে তোমার ডেসক্রিপশন করা থাকবে এরকম না, 19-20 একটু চেঞ্জ করা থাকবে। এখন তুমি যদি মুখস্থ করো, কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথমেটিক্স, এগুলো তো মুখস্থ বিদ্যা নয়। অর্থাৎ তোমার একেবারে বুঝে বুঝে পড়তে হবে। পরীক্ষা লব্ধ জ্ঞানকেই কি বলে, বিজ্ঞান বলে। তাই তুমি পরীক্ষা নিরীক্ষা করেই কিন্তু এগুলো তোমার মাথায় আয়ত্ত করতে হবে। এই জন্য এই প্রোটন ও নিউট্রনের প্রকৃত ভর
এখন এই ভরগুলো জানতে হবে, একটু হলো জ্ঞান বলো বা মুখস্থবিদ্যা থাকবে, এরকম বিষয়গুলো আসলে এরকম। দেখো 3টি সৃজনশীলের প্রথম যে সৃজনশীলটা খুব ইম্পর্টেন্ট সৃজনশীল, এটা ছাড়া সাধারণত কোশ্চেন খুব কমই হয়। সেটা কি দেখো, তোমরা জানো এখানে এই চ্যাপ্টারে যে কন্টেন্ট আছে সেখানে রাদারফোর্ড পরমাণু মডেল, বুর পরমাণু মডেল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক। অর্থাৎ তোমরা দেখে অনেকেই বুঝে ফেলেছ এটা হলো রাদারফোর্ড এবং বুর পরমাণু মডেল। এখানে কি দেওয়া আছে, কে এল এম শেল দেওয়া আছে, কক্ষপথ দেওয়া আছে, এখানে তোমার ব্যাসার্ধ রেডিয়াস দেওয়া আছে এবং ব্যাসার্ধের মানও দেওয়া আছে, এবং এখানে ডিটারমিন করে দেওয়া আছে ডি মৌল, মডেল বি, মডেল এ। এখন ফার্স্ট কোশ্চেন কি, বি মডেলের সর্বশেষ শক্তি স্তরের জন্য কৌণিক ভরবেগ নির্ণয় করো। তোমরা জানো কৌণিক ভরবেগ হলো mvr ইকুয়াল টু nh/2 পাই, অর্থাৎ mvr এর মান বের করতে বলছে। 2 মিনিট লাগতে পারে অনলি, সিম্পল একটা অঙ্ক, অনলি 2 মিনিট টাইম কনজিউম করলে তুমি এই অঙ্ক 3 নাম্বার 4 নাম্বার পেয়ে যাবে। এরপরে দেখো এ ও বি মডেলের মধ্যে কোনটি উপযোগী। তোমরা জানো বুর পরমাণু মডেল বেশি উপযোগী, স্টেবিলিটি স্থায়িত্ব অনেক বেশি, এটা কম। অর্থাৎ এই দুইটার কম্পারিজন চেয়েছে, কে ভালো কে মন্দ। এখানে 8-9টা পয়েন্ট আছে, তুমি একটু ভালো করে দেখে নিলে তুমি একবার চোখ বুলালে পেয়ে যাবে। তারপরে দেখো উদ্দীপকের ডি মৌলের ইলেকট্রন বিন্যাস 2n² সূত্র মেনে চলে, এটা একটা ডি মৌল, ইলেকট্রন বিন্যাস 2n² সূত্র মেনে চলে কিনা। এখন তোমার 2n² সূত্রটা তোমার কিন্তু আগে বুঝতে হবে। n কিন্তু পূর্ণ সংখ্যা, 1 2 3 4 5 6 এক্সেপ্ট এক্সেপ্টা, অর্থাৎ প্রথম কক্ষপথে মৌল থাকে ইলেকট্রন থাকে 2টি, দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন থাকে তোমার 8টি, তৃতীয় কক্ষপথে থাকে 18টি। অর্থাৎ এখানে প্রথম কক্ষপথে কয়টি থাকবে, দ্বিতীয় পক্ষে কয়টি, তৃতীয় কক্ষপথে কয়টি থাকবে, এই 2n² সূত্র মেনে চলে কিনা এটা তোমার ইলাবোরেট করে লিখতে হবে। এটা সিম্পল একটা কোশ্চেন। এরপর উদ্দীপকের এ মৌলটির ইলেকট্রনের গতিবেগ নির্ণয় করো, এ ইলেকট্রনটির। অর্থাৎ এখানে একটি ইলেকট্রন দেওয়া থাকবে, যেটা তোমার হলো তোমার একটি ইলেকট্রন, লেখাটা হলো ইলেকট্রন ইলেকট্রন। এখানে যেহেতু এ মডেল ইউজ করেছি, এ আর দিও না, উদ্দীপকের ইলেকট্রনটির গতিবেগ নির্ণয় করো, অর্থাৎ এই ইলেকট্রনটির গতিবেগ নির্ণয় করতে বলছে। সূত্র কিন্তু আগেরটাই, mvr ইকুয়াল টু nh/2 পাই। অর্থাৎ আগে তুমি mvr এর মান নির্ণয় করেছো আগের কোশ্চেনে, কৌণিক ভরবেগ নির্ণয় করো। এখন তোমাকে শুধু ভি এর মানটা বের করতে বলছে, আর সব মানগুলো দেওয়া আছে। যেহেতু সব মান দেওয়া আছে, বসিয়ে শুধু খালি ক্যালকুলেশন করবা, ক্যালকুলেটরে চাপ দিবে, অঙ্ক হয়ে যাবে। সিম্পল কোশ্চেন, এখানে সর্বোচ্চ 1 থেকে 2 মিনিট লাগতে পারে, এটা তুমি পেরে যাবে। এখন দেখো লাস্ট কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। উদ্দীপকের এম শেলের জন্য, এই এম শেল, এম কক্ষপথের জন্য অরবিটাল সংখ্যা ও মোট ইলেকট্রন সংখ্যা হিসেব করে দেখাও। তুমি জানো এটার জন্য মান হলো n মানে 1, এটা 2, এটা হলো 3। অর্থাৎ তৃতীয় কক্ষপথে তোমার কয়টি অরবিটাল সংখ্যা থাকবে এবং ইলেকট্রন সংখ্যা কতটা থাকবে, এটা হিসেব করে দেখাতে হবে। তোমাদের টেক্সট বইয়ে একটা ছক দেওয়া আছে, প্রথম কক্ষপথে কয়টি উপস্থিত থাকবে, কয়টি ইলেকট্রন থাকবে, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এরকম করে ডিটারমিন করে দেওয়া আছে। আশা করি এই সৃজনশীলটি তোমরা বুঝতে পেরেছ। সেকেন্ড সৃজনশীল, দেখো সবকিছু ইনফরমেশন দেওয়া আছে এখানে, মৌল কিউ এবং আর, প্রোটন সংখ্যা কিউর 9 দেওয়া আছে, নিউট্রন সংখ্যা এখানে 10 এবং 16 দেওয়া আছে, নিউক্লিয়াসের বড় এখানে দেওয়া নাই, এখানে দেওয়া আছে আর মৌলের ক্ষেত্রে। অর্থাৎ উদ্দীপকটা খুব ইম্পর্টেন্ট, খুব ভালো মনোযোগ দিয়ে উদ্দীপক দেখবে, 2 বার দেখবে, 3 বার দেখবে, উদ্দীপকই তোমাকে বলে দিবে উত্তর কি হবে। আমাদের একটা খুব বদভ্যাস আছে, আমরা কোশ্চেন না বুঝে শুনে আগে মুখস্থ শুরু করে দিই, কোশ্চেনই বুঝি না আমরা, আগে কোশ্চেন মুখস্থ করবে, দেখবে উত্তর এমনি কোশ্চেনে বলে দিবে। এরপরে দেখো 2 নম্বর উদ্দীপক আছে, এ মৌলের একটি ইলেকট্রন দেওয়া আছে, এখানে ডি অরবিটাল ইলেকট্রন যায়নি, ফাঁকা, 4s ইলেকট্রন দিয়েছে। কোশ্চেন কি, প্রোটন ও নিউট্রনের প্রকৃত ভর ব্যবহার করে কিউ মৌলের একটি অণু ভর নির্ণয় করো। কিউ মৌলের প্রকৃত ভর ব্যবহার করে, এটা একটা অঙ্ক, 2 লাইনের একটি অঙ্ক, 1-2 মিনিট লাগতে পারে। পরের অঙ্কটাও প্রায় সেমই এরকম, দেখো গাণিতিকভাবে বিশ্লেষণ করে আর মৌলটি শনাক্ত করো। এখানে কিউ মৌলটি আগে বের করবে, এখানে আর মৌলটি শনাক্ত করতে বলেছে, সিম্পল কোশ্চেন। এরপর 2 নং উদ্দীপকে 3d অরবিটাল ফাঁকা কেন,
তোমরা জানো বিজ্ঞানী আউফবাউ বলেছেন ইলেকট্রন প্রথমে নিম্ন শক্তির অরবিটালে গমন করে, এরপর ক্রমান্বয়ে উচ্চ শক্তির অরবিটালে গমন করে। অবশ্যই তাহলে ডেফিনেটলি 3D অরবিটালের শক্তি বেশি, তাই এখানে ইলেকট্রন যায়নি, 4s আগে ইলেকট্রন গিয়েছে। এরকম তোমার n+l এর মান থেকে ল্যাবরেট করে হিসাব করে লিখতে হবে। অর্থাৎ তুমি 3D এর ক্ষেত্রে n+l এর মান বের করবা, 4s এর ক্ষেত্রেও তুমি n+l এর মান বের করবে। দেখবে 4s এর ক্ষেত্রে n+l এর মান কম, তাই এখানে পূর্বে ইলেকট্রন প্রবেশ করবে। বিজ্ঞানী আউফবাউ এটা বলেছেন, এই নীতি দিয়ে ব্যাখ্যা করে দিবে যে 3D অরবিটাল ফাঁকা। পরে দেখো লাস্ট সৃজনশীল, আইসোটোপ D1 D2 D3 দেওয়া আছে, একটি মৌলের আইসোটোপ 3টা, শতকরা পরিমাণ দেওয়া আছে, ভর সংখ্যাও দেওয়া আছে। 2 নং উদ্দীপকও তোমার দেওয়া আছে, উপস্তরগুলো গ্রেটার দেন দিয়ে এখানে দেওয়া আছে। বলতেছে 1 নং থেকে ডি মৌলের গড় আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করো। অর্থাৎ দেখো এখানে D1 এর দেওয়া আছে 78%, 44, তাহলে 44 ইন্টু 78% প্লাস 46 ইন্টু 14% প্লাস 53 ইন্টু 8%, এটা ক্যালকুলেটর চাপ দিবে, 1 মিনিট অঙ্ক হয়ে যাবে, 3 নম্বর 4 নম্বর পেয়ে যাবে। লাস্ট কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, বলতেছে আমি যে অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছি 5p less than 6s less than 4f is less than 5d, এটা কি সঠিক আছে কিনা। এটার উত্তর আর এখানে দেখো 2 নং উদ্দীপকের উত্তর সেম, শুধু একটু চেঞ্জ করেছে। অর্থাৎ এটার উত্তর তুমি যেভাবে করবা এটার উত্তর সেভাবে করবা। এই 5p এর ক্ষেত্রে n+l এর মান নির্ণয় করবা, এটার ক্ষেত্রে করবা, এটার ক্ষেত্রে করবা, লাস্ট ওয়ান 5d এর ক্ষেত্রে n+l এর মান নির্ণয় করবা। করে যদি তুমি দেখো এটার মান সবচেয়ে কম, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা, তাহলে অবশ্যই যে অ্যারেঞ্জমেন্ট ওনারা দিয়েছেন তুমি বলবে হ্যাঁ এই অ্যারেঞ্জমেন্ট ঠিক আছে। অর্থাৎ এটা হলো সবচেয়ে নিম্ন শক্তির, এটা সবচেয়ে উচ্চ শক্তি, এটা সঠিক আছে। তাহলে এই অধ্যায়ে যদি তুমি এই 3 ধরনের সৃজনশীল পড়ে যেতে পারো, আমি শিওর তোমাকে কেউ আটকে রাখতে পারবে না, 100% তুমি পাবে। এখন দেখো তোমরা এই অধ্যায়ের ক এবং খ রিলেটেড কোশ্চেন কি কি হতে পারে। আমি যেগুলো দিয়েছি ডিটারমিন করে তুমি যেগুলো পড়ে যাও 100% কমন পাবে। দেখো ক রিলেটেড কোশ্চেন কি, মৌল বা মৌলিক পদার্থ কাকে বলে, পরমাণু কাকে বলে, অণু কাকে বলে, প্রতীক কাকে বলে, অরবিট কাকে বলে। এর মধ্যে কতগুলো সংখ্যা তোমরা 6, 7, 8এও পড়ে আসছো, যেমন মৌল বা মৌলিক পদার্থ, পরমাণু, অণু, প্রতীক, সংকেত, এগুলো পড়ে আসছো। নিউক্লিয়ন সংখ্যা বা ভর সংখ্যা বলতে কাকে বলে, আইসোটোপ কি, আপেক্ষিক পারমাণবিক ভর বলতে কি বুঝো। এখন খ রিলেটেড কোশ্চেন কি, দেখো এত বলতে কি বুঝো। এটা কিন্তু একটা আয়ন, এটা একটা অ্যানায়ন, এটা হলো ভর সংখ্যা, এটা হলো তোমার পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা। এগুলো সব ইন ডিটেলস বইয়ে একটা এক্সাম্পল টেক্সট বইয়ে দেওয়া আছে, খুব সিম্পল কোশ্চেন। পরমাণু সমস্ত ভর নিউক্লিয়াসে পুঞ্জীভূত থাকে। তোমার যখন রাদারফোর্ড পরমাণু মডেল পড়েছ সেখানে আমরা দেখেছি যে পরমাণু সব জায়গায় ফাঁকা, শুধুমাত্র কেন্দ্রে ভরাট থাকে প্রোটন ও নিউট্রন দ্বারা। তাহলে যেহেতু সব জায়গায় ফাঁকা, সেহেতু পরমাণুর সমস্ত ভর নিউক্লিয়াসে সঞ্চিত থাকে, পুঞ্জীভূত থাকে, এটা ব্যাখ্যা করতে বলেছে। কোন পরমাণু এম শেলে বিভিন্ন উপস্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা দেখাও, এটা কিন্তু আমরা সৃজনশীলও ব্যাখ্যা করেছি যে এম শেলের জন্য তোমার কয়টা উপস্তর থাকবে আর উপস্তরগুলোতে ইলেকট্রন ধারণ ক্ষমতা কয়টা করে থাকবে। পটাশিয়ামের 19তম ইলেকট্রন 3D তে না গিয়ে 4s এ যায় কেন, এটাও আমরা সৃজনশীলে ব্যাখ্যা করেছি। আউফবাউ নীতি অনুযায়ী 3D অরবিটালের শক্তি অনেক বেশি, তাই এখানে ইলেকট্রন যাবে না, আগে যাবে 4s এ। তোমরা জানো এটা। ক্রোমিয়াম এবং কপারের ইলেকট্রন বিন্যাস স্বাভাবিক নিয়ম ব্যতিক্রম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা তোমাদের এমসিকিউতে আসে প্রায়শই, কারণ এটা স্বাভাবিক নিয়ম মানে না, এটা ব্যতিক্রম। কারণ আমরা জানি ডি অরবিটাল অর্ধপূর্ণ অথবা পরিপূর্ণ অবস্থা থাকতে চায়, কারণ এদের এই অবস্থায় এদের স্টেবিলিটি, স্থিতিশীলতা বেশি, তাই এটা ব্যতিক্রম। আপেক্ষিক পারমাণবিক ভরে কোনো একক থাকে না কেন, এটা শুধু খালি এইটাই কোশ্চেন না, তোমরা আপেক্ষিক আণবিক ভরও পড়বা, দুইটার উত্তর প্যাটার্ন একই। কারণ আপেক্ষিক পারমাণবিক ভরের সংজ্ঞা যদি লক্ষ্য করো, আপেক্ষিক আণবিক ভরের সংজ্ঞা যদি লক্ষ্য করো, আমরা দেখি এটি একই জাতীয় দুটি রাশির অনুপাত। তাই আপেক্ষিক পারমাণবিক ভর এবং আপেক্ষিক আণবিক ভরের কোনো একক থাকে না। ফর এক্সাম্পল, অক্সিজেন আপেক্ষিক পারমাণবিক ভর কত, 16,
তুমি কিন্তু 16 গ্রাম বলো না, অর্থাৎ আপেক্ষিক পারমাণবিক ভরের কোনো একক নেই। তোমরা যদি এগুলো ক এবং খ গুলো পড়ে যেতে পারো, ইনশাল্লাহ সবই কমন পড়বে। আশা করি বুঝতে পেরেছ। এখন চতুর্থ ও পঞ্চম অধ্যায়, পূর্বে যে 3টি অধ্যায় আমরা আলোচনা করলাম, এগুলো থেকে সৃজনশীল কোনো কোনো বোর্ডে আসে, আবার কোনো কোনো বোর্ডে আসে না, আবার কম্বাইন করে আসে। কিন্তু এখন যে 2টি অধ্যায় আলোচনা করব, কোনো মিস নাই, প্রত্যেকটা বোর্ডে 100% তোমাদের সৃজনশীল হবে। অর্থাৎ পর্যায় সারণী থেকে একটি সৃজনশীল হবে এবং রাসায়নিক বন্ধন থেকে একটি সৃজনশীল হবে। তবে এই 2টা চ্যাপ্টার কো রিলেটেড, অর্থাৎ কম্বিনেশন করে সৃজনশীল আসে। 2টি সৃজনশীল এখানে হবে। রাসায়নিক বন্ধন এমন একটি অধ্যায়, যে অধ্যায় অবশ্যই তোমাদের সৃজনশীল আসবে আসবে আসবে। এমসিকিউ 3 থেকে 4টি এমসিকিউ এখান থেকে হয়ে থাকে। তাহলে তোমরা বুঝতেই পারতেছো এই 2টি অধ্যায় কেমন ইম্পর্টেন্ট। এখন আসি, কয়টি সৃজনশীল এখানে দিয়েছি আমি। তুমি দেখো, অনলি চতুর্থ অধ্যায় এবং পঞ্চম অধ্যায় থেকে 2টি সৃজনশীল দিয়েছে। তোমরা অনেকেই একেবারে জয় জয়কার হয়ে গিয়েছ, মনে হচ্ছে মাত্র 2টি সৃজনশীল এখান থেকে পেয়ে যাব। কিন্তু আসলে দেখো, এই 2টি সৃজনশীলের মধ্যে মিনিমাম 20টি সৃজনশীল আছে। তুমি যদি এই কোশ্চেন গুলো পড়ে যাও, আমি 100% শিওর এগুলোই আসবে ইন্টারনাল এবং এসএসসি এক্সাম। তো দেখো কি কোশ্চেন, এটা হলো তোমার দেখো পর্যায় সারণী প্লাস রাসায়নিক বন্ধন কম্বিনেশন, এটাও পর্যায় সারণী এবং রাসায়নিক বন্ধন কম্বিনেশন। এখানে কি আছে দেখো, তুমি একটি পর্যায় সারণী খণ্ডিত অংশ আছে এখানে। এখানে শুধুমাত্র হাইড্রোজেন আর হিলিয়ামটাকে প্রতীক অর্থে ধরা হয়েছে, অন্যগুলো প্রতীক না, এমনি ধরা হয়েছে এবিসিডি এক্সেপ্টা। এখানে বলা হচ্ছে এ কমা বি কমা জি কমা ই মৌলের সমূহের পরমাণু আকারের তুলনা। তুমি জানো বাম দিক থেকে ডান দিকে গেলে পরমাণু আকার ছোট হয়, এটা তোমাদেরকে ব্যাখ্যা করতে বলেছে। উপর থেকে নিচে দিকে গেলে পরমাণু আকার বড় হয়, এটা এই কোশ্চেনে ব্যাখ্যা করতে বলছে। সিম্পল কোশ্চেন। এরপরে দেখো এল এম ডি ও জি এর আয়নীকরণ শক্তির তুলনা। দেখো বাম দিক থেকে ডান দিকে গেলে আয়নীকরণ শক্তির মান বাড়ে, উপর থেকে নিচে দিকে গেলে আয়নীকরণ শক্তির মান কমে। এই কোশ্চেনটা এর ব্যাখ্যা করতে বলেছে। এরপরে দেখো ডি ও ই এর মধ্যে ইলেকট্রন আসক্তি, ডি আর ই। এই ডি আর ই হলো ইলেকট্রন আসক্তির ব্যতিক্রম। সাধারণত ব্যতিক্রম গুলোই কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি জীববিজ্ঞান যেগুলো আছে এগুলো কিন্তু আসে, এটা আসছে বারংবার, এটা আসছে। সাধারণত উপর থেকে নিচের দিকে গেলে আমরা জানি ইলেকট্রন আসক্তির মান কমে, কিন্তু এই ক্ষেত্রে ব্যতিক্রম, এটার থেকে এটা বেশি, এটাই ব্যাখ্যা করতে বলছে। এরপরে দেখো এ ও ডি, এ আর ডি উভয় মৌলই সক্রিয়, কিন্তু সক্রিয়তার কারণ ডিফারেন্ট। এটা সক্রিয় ধাতু, ধাতুদের আয়নিক শক্তির মান কম, তাই বেশি সক্রিয়। এটা অধাতু, এদের ইলেকট্রন আসক্তির মান বেশি, এরা বেশি সক্রিয়। তাহলে এটা বেশি সক্রিয় হলো ইলেকট্রন আসক্তির মানের জন্য অথবা তড়িৎ ঋণাত্মকতার মানের জন্য, আর এটা সক্রিয় হলো আয়নীকরণ শক্তির জন্য। দুইটাই সক্রিয়, কিন্তু সক্রিয়তার কারণ কিন্তু ভিন্ন ভিন্ন। এরপরে তুমি দেখো এল ও ই মৌলের মধ্যে বন্ধন গঠন প্রক্রিয়া ডায়াগ্রামের মধ্যে দেখাও। এল আর হলো ই, এল আর ই, তাহলে এটা ধাতু, এটা অধাতু। আয়নিক বন্ধন এটা ডায়াগ্রামের মাধ্যমে দেখাইতে বলছে। সিম্পল কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আরেকটি আছে দেখো H2F। দেখো এটা H2F, এটা এবং এটা দুইটাই অধাতু, এর মধ্যে সমযোজী বন্ধন আছে, এটাও ডায়াগ্রামের মাধ্যমে দেখাইতে বলছে। SF একটি পোলার যৌগ। দেখো H আর F একটি পোলার যৌগ, মানে পানি, এটা হবে পানি একটি পোলার যৌগ, এটা তুমি পারো। এ মৌলের বিদ্যুৎ পরিবাহিতা ব্যাখ্যা করো। এ মৌল হলো ধাতু, ধাতুরা বিদ্যুৎ পরিবহন করে ধাতব বন্ধনের জন্য, ইলেকট্রন ডিলোকালাইজেশনের জন্য, ফ্রি ইলেকট্রনের জন্য। এটা কিন্তু এই বছর ক্লাস 10-এ নাই, কিন্তু নবম শ্রেণীর জন্য এটা কিন্তু আছে। আমি কিন্তু পূর্বেই বললাম এটা দশম শ্রেণীর যে শর্ট সিলেবাস এটাতে কিন্তু নাই, কিন্তু নবম শ্রেণীর জন্য আছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। এরপরে দেখো সেকেন্ড, এই পর্যায় সারণীতে ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে এম ও জি এর অবস্থান নির্ণয় করো। দেখো এখানে এম আর জি,
ইলেকট্রন বিন্যাস করবা, করে কত নম্বর গ্রুপে এটা আছে, কত নম্বর পর্যায়ে আছে, এটা ডিটারমিন করতে হবে। সিম্পল, একেবারে সিম্পল। ইলেকট্রন বিন্যাস করার সাথে সাথেই তুমি দেখবে হয়ে গেছে। সর্ববহিঃস্থ স্তরের ইলেকট্রনটা গ্রুপ নির্দেশ করে, আর এন এর সর্বোচ্চ মানটা পর্যায় নির্দেশ করে, আমরা জানি। এভাবে ডিটারমিন করতে হবে। এই সৃজনশীলের লাস্ট কোশ্চেন, উদ্দীপকের ডি ও ই একই ধরনের ধর্ম প্রদর্শন করে ব্যাখ্যা করো। দেখো ডি ও ই, আমরা সাধারণত একটি কোশ্চেন পড়েছি যে একই গ্রুপের যে মৌলগুলো আছে তাদের বৈশিষ্ট্য একই। যেমন ধরো 17 নম্বর গ্রুপ মৌল আছে কে, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এরা সবাই দ্বিপরমাণু, মানে F2 Cl2 I2 2 দ্বিপরমাণু। এরা সোডিয়ামের সাথে বিক্রিয়া করে লবণ উৎপন্ন করে, সবাই কিন্তু করে। অর্থাৎ তোমার এরকম বইয়ে, এটা টেক্সট বইয়ে আছে যে এদের যে ধর্ম একই হয়, বিক্রিয়া একই ধরনের দেয়, সেটা তোমার ব্যাখ্যা করতে বলছে। এই কোশ্চেনটা কিন্তু আমি দেখেছি ঢাকা বোর্ডে এটা এসেছে, আবার ঢাকা বোর্ডে পরের বার আবার এটা আসছে যে দেখাও যে এ এবং এল একই ধরনের ধর্ম প্রদর্শন করে। কোশ্চেন প্যাটার্ন কিন্তু একই, সেম। তো এখানে কি করতে হবে, এটা তো ধাতু থাকে, তুমি ধরো লিথিয়াম আর সোডিয়াম, তখন কিন্তু তোমার লিথিয়াম আর সোডিয়ামের ধর্মগুলো দিতে হবে যে একই ধরনের ধর্ম প্রদর্শন করে, কারণ এরা ধাতু, এরা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ধাতব অক্সাইড তৈরি করে, সেটা তোমার দেখাইতে হবে। এরা অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ উৎপন্ন করে, এটা তোমার দেখাই দিতে হবে। অর্থাৎ তুমি যদি এই কোশ্চেনটা পারো, তাহলে তুমি এই কোশ্চেনটাও পারবে। এখন দেখো দ্বিতীয় সৃজনশীল এই অধ্যায়ের, এ একটি মৌল, বি একটি মৌল, সি একটি মৌল, ডি একটি মৌল। এখানে কিন্তু এরকম মৌল দেওয়া ছিল, কিন্তু এটা পর্যায় সারণী ভিত্তিক হিসেবে দেওয়া আছে। এখন ইলেকট্রন কনফিগারেশন দেওয়া আছে, সেম, এটা কোনো ই নাই, ডিস্টিংগুইশ নাই। দেখো এই মৌলটি কি হবে, তুমি এন এর মান 1 বলে দিয়েছে, 2 এনে 3, এখানে 3 বলে দিয়েছে, এ বি সি ডি, কিন্তু ইলেকট্রন বিন্যাস করে তুমি একেবারে নির্দিষ্ট করে নিতে পারবে কে কে কোন মৌল এটা। এরপরে কি বলছে, উদ্দীপকের BCH4 যৌগটি পানিতে দ্রবীভূত না হলেও ডিসি মৌলটি যৌগটি পানিতে দ্রবীভূত হয়। তুমি কিন্তু কোশ্চেন প্যাটার্ন দেখেই বুঝে ফেলেছো। আমরা জানি সমযোজী যৌগ পানিতে দ্রবীভূত হয় না, কিন্তু আয়নিক যৌগ পানিতে দ্রবীভূত হয়। এই কোশ্চেনটা এটা দিয়েছে, এটা একটা সমযোজী যৌগ, তাই পানিতে দ্রবীভূত হয় না, আর এটা একটা আয়নিক যৌগ, পানিতে দ্রবীভূত হয়। এরপরে দেখো এসসি এবং ডিসি উভয় যৌগের মধ্যে বন্ধন প্রকৃতি ভিন্ন হলেও এরা জলীয় দ্রবণে বিদ্যুৎ পরিবহন করে। আমরা জানি আয়নিক যৌগ বিদ্যুৎ পরিবহন করে, কারণ এরা জলীয় দ্রবণে আয়ন বিভাজিত হতে পারে, আয়ন আকারে ভেঙে যেতে পারে। কিছু কিছু সমযোজী যৌগ আছে যারা পানিতে দিলে এরাও আয়ন আকারে ভাঙতে পারে। এই জন্য এই কোশ্চেনটা এরা করেছে যে অ্যাসি তো আয়নিক যৌগ, এই জন্য সে বিদ্যুৎ পরিবহন করে, কিন্তু ডিসি তো আর আয়নিক যৌগ না, এটা হলো তোমার সমযোজী যৌগ, কিন্তু আয়ন ফর্ম করতে পারে, এক্সেপশন, ব্যতিক্রম, এই জন্য এরা বিদ্যুৎ পরিবহন করে। দেখো ডি মৌলের যুজ্যতা ইলেকট্রন ও যোজনী একই, কিন্তু সি মৌলের ভিন্ন। ডি কে এটা দেখো NS1 একটা ধাতু হবে, NS1 যেহেতু সর্ববহিঃস্তরে 1টি 2টি 3টি এরকম থাকে। আমরা সাধারণত জানি ধাতুদের যুজ্যতা ইলেকট্রন এবং যোজনী একই, কিন্তু অধাতুদের ভিন্ন ভিন্ন, এটা ব্যাখ্যা করতে বলছে। এরপরে তোমরা দেখো উদ্দীপকের এসি ও ডিসি যৌগের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক ভিন্ন ভিন্ন। এসি যৌগ যদি আয়নিক হয় তাদের আয়নিক যৌগ গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হবে, আর যদি তোমার ডিসি যৌগটি সমযোজী হয় তাহলে এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম হবে, এটা ব্যাখ্যা করতে বলছে। কারণ আয়নিক যৌগের মধ্যে যে আকর্ষণ বল থাকে এটা অত্যন্ত সুদৃঢ়, একে ভাঙতে শক্তির প্রয়োজন হয় বেশি, আর সমযোজী যৌগের মধ্যে দুর্বল ভ্যান ওয়ালস বল থাকে, তাকে ভাঙতে কম শক্তি লাগে। এরপরে দেখো উদ্দীপকের ডিসি যৌগটি কিভাবে পানিতে দ্রবীভূত হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। অর্থাৎ ডিসি যৌগটি কিভাবে পানিতে দ্রবীভূত হয়, ডিসি, এটা সোডিয়াম ক্লোরাইড হবে। এই ডিসি যৌগটি কিভাবে পানিতে দ্রবীভূত হয়, বিক্রিয়ার মাধ্যমে দেখাবো। পানিতে দেওয়ার সাথে সাথে একটি আয়নিক যৌগের ক্যাটায়নকে পানি ঋণাত্মক আয়ন ঘিরে ফেলে, আবার যৌগটির এনায়নকে পানির ধনাত্মক প্রান্ত ঘিরে ফেলে। এইভাবে পানিকে কিভাবে দ্রবীভূত করে সেই কোশ্চেনটা এখানে চেয়েছে। তাহলে দেখো পর্যায় সারণী এবং রাসায়নিক বন্ধন থেকে কিন্তু আমি 2টি সৃজনশীল দিয়েছি, বাট এখানে কিন্তু এই 2টা সৃজনশীল করলে মিনিমাম 20টি সৃজনশীল হয়ে যাবে, আর এটা পড়লেই তোমাদের 100% কোশ্চেন কমন পাবে। এখন তোমাদের চতুর্থ ও পঞ্চম অধ্যায়ের ক এবং খ মূলক কোশ্চেন, আমি পূর্বেই বলেছি এই অধ্যায় থেকে সৃজনশীল এবং ক এবং খ বেশি পরিমাণে এসে থাকে। যেহেতু এখান থেকে বেশি পরিমাণে এই কোশ্চেনগুলো হয়ে থাকে, তাহলে পড়তে হবে একটু বেশি, এটাই স্বাভাবিক। দেখা গিয়েছে
যে পূর্বে 8টি সৃজনশীল থাকতো, তোমাদের প্যাটার্ন একটু চেঞ্জ করেছে, 7টি সৃজনশীল। এই 7টি সৃজনশীলের মধ্যে দেখবে ক এবং খ এর মধ্যে প্রায় এই দুটি অধ্যায় থেকে ম্যাক্সিমাম কোশ্চেন প্রায় আসে, 2-3টি এখান থেকে পেয়ে যাবে। দেখো কি কোশ্চেন আছে পর্যায় সারণী থেকে। ক কোশ্চেন, পর্যায় সারণী কাকে বলে? ডুবে রাইনারের ত্রয়ী সূত্র, নিউল্যান্ডের অষ্টক সূত্র, আধুনিক পর্যায় সূত্র, পর্যায় কাকে বলে, উপধাতু, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা, হেলোজেন কাকে বলে, মুদ্রা ধাতু কি, অবস্থান্ত ধাতু কি, নিষ্ক্রিয় গ্যাস কি। এটা হলো কমূলক কোশ্চেন। কমূলক কোশ্চেন কি আছে? পর্যায় সারণীতে মূল বৃত্ত হল ইলেকট্রন বিন্যাস, কে গ্রুপ 2 এ রাখা হয়নি কেন ব্যাখ্যা করো, লিথিয়াম ও লিথিয়াম প্লাস এর আকারের তুলনা করো, কোনটা বড় এবং কোনটা ছোট, পটাশিয়ামকে খাদ্য ধাতু বলা হয় কেন, পটাশিয়ামই আসবে এরকমটি না, ওই গ্রুপের যে কোনোটি আসতে পারে, পটাশিয়াম, সোডিয়াম, লিথিয়ামকে খাদ্য ধাতু বলা হয় কেন। এরপরে দেখো ম্যাগনেসিয়ামকে মৃৎ খাদ্য ধাতু বলা হয় কেন, এগুলো কমন কোশ্চেনের গেলে আসেই। ক্যালসিয়ামকে মৃৎ খাদ্য ধাতু বলা হয় কেন, একই কোশ্চেনের প্যাটার্ন উত্তর। ক্লোরিনকে হেলোজেন বলা হয় কেন, তোমার আসতে পারে ফ্লোরিনকে হেলোজেন বলা হয় কেন, আয়োডিনকে হেলোজেন বলা হয় কেন, কোশ্চেন উত্তর একই। নিয়নকে 18 গ্রুপে স্থান দেওয়া হয়েছে কেন, হিলিয়ামকে কেন দেওয়া হয়েছে, তারপর নিয়নকে কেন দেওয়া হয়েছে, আর্গনকে কেন দেওয়া হয়েছে, সব কোশ্চেন প্যাটার্ন একই। অর্থাৎ একটি কোশ্চেন পড়লেই তুমি সবগুলো কোশ্চেন প্যাটার্ন পেয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছ। এখন তোমাদের চতুর্থ পঞ্চম অধ্যায়ের ক নাম্বার কোশ্চেন ও খ নাম্বার কোশ্চেন নিয়ে আলোচনা করতে চাই। ইতিপূর্বে তোমাদেরকে বলেছি এই চ্যাপ্টারটি অত্যন্ত ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এই চ্যাপ্টার দুটি ব্যতীত কোশ্চেন হয় না, ইন্টারনাল, এক্সটার্নাল অথবা এসএসসি ফাইনাল এক্সাম, এখান থেকে হিউজ পরিমাণ কোশ্চেন এসে থাকে। তাই এই অধ্যায়ে কিছু কোশ্চেন একটু বেশি হবে, তবে তোমাদের পড়তে খুবই ভালো লাগবে, কারণ এই চ্যাপ্টারটা অত্যন্ত বোঝার চ্যাপ্টার। দেখো তাহলে কি আছে রাসায়নিক বন্ধনে, যোজ্যত ইলেকট্রন কি, সুপ্ত যোজনী কি, যৌগমূলক কাকে বলে, গাঠিন সংকেত কি, অষ্টক নিয়ম কি, দুইয়ন নিয়ম কি, রাসায়নিক বন্ধন, আয়ন, ক্যাটায়ন, অ্যানায়ন, আয়নীকরণ, আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, ভ্যান ডের ওয়ালস বল, ক্যালসপানি, ধাতব বন্ধন, পারমাণবিক হ্রাস ও ধাতু। তবে এর মধ্যে ধাতব বন্ধনটা তোমাদের ক্লাস 10-এ যারা আছো তাদের শর্ট সিলেবাসে নেই, ক্যালসপানিটাও তোমাদের নেই, অন্যগুলো তোমাদের আছে। এখন দেখো খ নম্বর কোশ্চেন কি আসতে পারে, যোজ্যত ইলেকট্রন বলতে কি বুঝো? সালফার পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে। পরিবর্তনশীল যোজনী বলতে কি বুঝো? এই দুইটা কিন্তু একই কোশ্চেন। PCl5 এ ফসফরাসের সুপ্ত যোজনী কত ব্যাখ্যা করো। NH4+ একটি যৌগমূলক ব্যাখ্যা করো। নিয়ন নিষ্ক্রিয় গ্যাস কেন, অ্যানায়ন কিভাবে গঠিত হয় ব্যাখ্যা করো। Na+ সম্ভব হলেও Na2+ সম্ভব নয়। মুক্ত জোড় ইলেকট্রন, বন্ধন জোড় ইলেকট্রন বলতে কি বুঝো? ইথানল, HF এবং পানি একটি পোলার যৌগ। কঠিন অবস্থায় আয়নিক যৌগ বিদ্যুৎ পরিবহন করে না, কিন্তু গলিত বা দ্রবীভূত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে। ধাতু বিদ্যুৎ পরিবহন করে কেন? এগুলো সবই নবম শ্রেণীতে আছে, তবে দশম শ্রেণীর শর্ট সিলেবাসে ধাতু বিদ্যুৎ পরিবহন করে কেন এটা নাই, অর্থাৎ ধাতব বন্ধনটা নেই। এখন তোমার মনে প্রশ্ন থাকতে পারে যে এত কোশ্চেন আমরা পড়বো, এই সকল কোশ্চেন কিন্তু তোমরা পূর্বে সিকিউতে অনেকগুলোই পড়ে ফেলেছ। যদি সিকিউ গুলো ভালো করে বুঝে থাকো, তোমার এগুলো সব ক এবং খ কোশ্চেন পড়তে হয়তো অনলি 30 মিনিট। আমরা যখন সলভ করব তখন এগুলো সম্পর্কে ইন ডিটেলস আরো জানতে পারবে। আশা করি সবাই বুঝতে পেরেছ। নবম শ্রেণীর জন্য এই পঞ্চম অধ্যায় পর্যন্তই আজকের জন্য শেষ। তোমাদের এখানে যতগুলো সিকিউ আছে, যতগুলো ক কোশ্চেন আছে, যতগুলো সংক্ষিপ্ত কোশ্চেন আছে, যতগুলো খ কোশ্চেন আসতে পারে, আদ্যপান্ত সবই বলা হয়েছে। তুমি যদি এই সবগুলো অনুসরণ করে যাও তাহলে অবশ্যই অবশ্যই তুমি ভালো করবে। সেই ক্ষেত্রে আমি বলবো তোমাদেরকে তোমরা এই চ্যানেলের পাশে থাকবে এবং সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সবাইকে।